हेलो माय लाविंग स्टूडेंट्स, वेलकम टू माय चैनल हेल्प स्टाडी 1 2 3। चलो आज कृत्रिम অঙ্গজ জনন পুরোটা পড়ে নিই। আচ্ছা, এর আগের দিন পড়েছিলাম আমরা প্রাকৃতিক অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করা কার? উদ্ভিদে। তাহলে উদ্ভিদে প্রাকৃতিক অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করা এই সম্বন্ধে এর আগের দিন আমরা পড়েছিলাম। এবং প্রাকৃতিকভাবে অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করার একটা ছোট্ট ভিডিও আমি দিয়েছিলাম। সেটা হচ্ছে আমরুল গাছের রানার বা ধাবকের সাহায্যে অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করা। এটা প্রাকৃতিক উপায়, গাছ নিজে থেকেই এটা করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক উপায়। আজ আমরা পড়ব কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিমভাবে অঙ্গজ জনন, তাহলে এটা কারা করছে? গাছ নিশ্চয়ই করছে না, এটা কারা করছে? মানুষরা করছে, আমরা করছি। কেন করছি? কারণ আমরা যখন গাছপালা লাগাই বা বাগান করি তখন আমাদের ওই গাছের কবে পরাগ মিলন হবে, কবে বীজ তৈরি হবে, সেই বীজ থেকে কবে চারা গাছ হবে, এত ধৈর্য আমাদের নেই। 2 নম্বর কথা হচ্ছে, যারা নার্সারি নিয়ে ব্যবসা করে, নার্সারিতে গাছপালা তৈরি করে, চারা তৈরি করে, তারাও কিন্তু কৃত্রিম উপায়ে অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করিয়ে চারা তৈরি করে। কারণ কি, তাদেরও ওই সেম কেস। তার গাছের পরাগ মিলনের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে সেই বীজ তৈরি হবে, সেই বীজ থেকে আবার গাছ তৈরি হবে, অনেক সময়ের ব্যাপার। সেই গাছ তারপরে তারা সেল করবে। এত সময় নিয়ে কাজ করলে বিজনেস হবে না। সেই জন্য তারা কৃত্রিম উপায়ে অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার করিয়ে চারা তৈরি করে। তাহলে কৃত্রিম উপায়ে অঙ্গজ জনন অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো টাইপ আছে। তার মধ্যে তোমাদের আছে শুধু কাটিং এবং গ্রাফটিং। এরপর আছে কাটিং। এই যে কাটিংয়ের ছবি, একটা গাছ, এটা একটা ফ্রেশ গাছ। এই গাছটা এই গাছের একটা অংশ কেটে নিয়ে আমি আরেকটা চারা বানাতে চাই। কিসের মাধ্যমে? কাটিংয়ের মাধ্যমে, শাখা কলমের মাধ্যমে। সেই জন্য একটা নাইফ নিয়েছে, ব্লেডও নেওয়া যায়, কাটার আছে, কাটারও নেওয়া যায়। কিন্তু যা কিছুই নেব, যা দিয়েই আমি গাছটাকে কাটবো, সেইটাকে আমাকে জীবাণু মুক্ত করতে হবে। সেই জন্য সেই নাইফ বা কাটার বা ব্লেডকে আমাকে ডেটল বা স্যানিটাইজার, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, এই সমস্ত জিনিস, যে কোনো একটা এই জিনিস দিয়ে মুছে নিতে হবে। তাহলে এই নাইফ বা ব্লেড বা কাটারের মধ্যে যে জীবাণু থাকবে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। কেন জীবাণু নষ্ট করার প্রয়োজন আছে? হ্যাঁ আছে। জীবাণু নষ্ট না করলে এইটা দিয়ে যখন আমি কাটবো গাছটা, গাছের মধ্যে জীবাণু ঢুকে যাবে, তখন গাছটা ক্ষতিগ্রস্ত হবে, গাছটার মধ্যে ইনফেকশন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি এই জায়গাটা কাটছি, কোন জায়গাটা কাটবো? এমন জায়গা আমাকে পছন্দ করে নিতে হবে যেখানে কচি ডাল হলে হবে না, কচি শাখা হলে হবে না, একটু ম্যাচিওর্ড, একটু পরিণত শাখা নিতে হবে। এবং সেই শাখার যে পর্ব আছে, সে পর্বর ঠিক একটু নিচে নিতে হবে কেটে। এবং এই কাটিংয়ের টাইপটা কীরকম হবে? অ্যাঙ্গেল করে কাটতে হবে। কত অ্যাঙ্গেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে। স্ট্রেট কাটতে হবে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে, যাতে সেখান থেকে শিকড় গজানোর জায়গাটা বেশি পায়। যাই হোক, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে। এই যে কেটে নিয়েছি, এখান থেকে নিয়ে এটার পরে এটার পরে এটা কেটে নিয়ে এখানে নতুন পটিং করেছে। এই যে ছোট্ট একটা অংশ, মানে এটা থেকে কাটিং করে যে অংশটা পেল। এরপরে
কি করে বসাবে? প্রথমত এই টবটা যে বসাবে এখানে কতগুলো নুড়ি পাথর বা স্টোনচি বা ওই মাটির সরা, মাটির টব ভাঙা জিনিস দিয়ে এই তলায় যে হোল আছে সেই হোলটাকে বন্ধ করতে হবে। কারণ কি, হোলটা যদি বন্ধ না করি তাহলে এর উপরে মাটি আছে, এইখানে যখন জল দেওয়া হবে সব জল হোল দিয়ে বেরিয়ে যাবে, গাছের জন্য জল থাকবে না। সেই জন্য এখানে এমনভাবে করা হলো যে জল, দরকারি জল বেরিয়ে যাবে না, আবার অপ্রয়োজনীয় জল বেরিয়ে যাবে, মানে এক্সট্রা। মানে এটা দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত জল বের করে দেওয়ার জন্য। কারণ অতিরিক্ত জল মাটিতে থাকলে, এখানে যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে। সেই জন্য এখানে হোল যখন রয়েছে, হোলটাকে এই রকমভাবে ভর্তি করতে হবে, ঢাকতে হবে, না হলে পরে কিন্তু সব জল আবার বেরিয়ে যাবে, তখনও মুশকিল, আবার জল বেশি থাকাও মুশকিল। অনেক কিছু দিকে সতর্ক হতে হবে। তাহলে এইভাবে ড্রেনেজ সিস্টেম করতে হবে। ড্রেনেজ সিস্টেম মানে অতিরিক্ত জলটা যাতে বেরিয়ে যায়, মাটিটা সবটা ভিজিয়ে গেল, তারপর অতিরিক্ত জলটা এই তলা দিয়ে বেরিয়ে গেল। মাটিটা সবটা ভিজে যাওয়া মানেই হচ্ছে ওই মাটির ভেতরে যে জলটা, সেই জলটাই কিন্তু গাছ নেয়। গাছ কিন্তু আমাদের মতো ওই পিওর ওয়াটার এই গ্লাসে করে খেয়ে নিলাম ওটা কিন্তু খায় না, ওটা কিন্তু নেয় না। ওরা কোথা থেকে জল শোষণ করে? মূলরমের সাহায্যে। মূলরমের সাহায্যে কোথা থেকে জল শোষণ করে? মাটির সয়েল পার্টিকেলের গায়ে যে জলটা লেগে থাকে সেই জলটাকে ওরা শোষণ করে। এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় ভৌম জল। তাহলে এই ওদের পিওর জলের মধ্যে রাখলেও ওরা তৈরি হবে, কিন্তু ওরা এই জলটা পছন্দ করে। মাটির সয়েল পার্টিকেলের চারদিকে যে জলটা থাকে সেই জলটাই ওরা শোষণ করে। তাহলে মাটিটা পুরোটা ভিজতে হবে। মাটি পুরো ভিজে যাওয়ার পর এক্সট্রা জলটা ড্রেনেজ সিস্টেম দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। এই রকমভাবে পট তৈরি করতে হবে। আর মাটি কি প্লেন মাটিও হতে পারে, কিন্তু এঁটেল মাটিতে গাছ ভালো হবে না, কারণ বায়ু চলাচল হবে না। তাহলে এঁটেল মাটি হবে না। তাহলে কি দোআঁশ মাটি সবচেয়ে ভালো। দোআঁশ মাটি মানে কি, যে কোনো গার্ডেন সয়েলের সাথে 50% গার্ডেন সয়েল, 50% রিভার সাইড বালি, রিভার স্যান্ড বলে, মিহি দানার বালি। বিল্ডিং তৈরি করার মোটা দানার বালি নয়। বিল্ডিং তৈরি করার মোটা দানার বালি দিয়ে করলে ওই মূলগুলো ঘষা খেয়ে মূলগুলো ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য এটা মিহি দানার বালি। তাহলে 50% গার্ডেন সয়েল আর 50% মিহি দানার বালি। ব্রাউন স্যান্ডও হতে পারে বা রিভার স্যান্ডও হতে পারে, সেটা একটু সাদা মতো। তাহলে এইগুলো নিয়ে মাটিটা তৈরি করতে হবে। এর মধ্যে তুমি পেস্টিসাইড দিতে পারো, অনেক কিছু, সেটা আলাদা ব্যাপার। এখানে আমি গাছটা যখন পটিং করলাম, এই কাটিং ডালটা পটিং করলাম, পটিং করার পর ধীরে ধীরে রোজই জল দিতে হবে। প্রথমবার এমনভাবে জল দেব, পটিং করার পর প্রথমবার এমনভাবে জল দেব পুরো জল মাটি ভিজে এক্সট্রা জল যেন বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? তাহলে তখন এই গাছটা নিশ্চিন্ত যে জল পেলো, পটিং হলো, এবার ও বাড়তে থাকবে। তারপর বাড়তে যে বড় হয়েছে, তাহলে কি হলো, এই গাছটা থেকে কাটিংয়ের মাধ্যমে আরেকটা গাছ তৈরি হলো। এটা কি কাটিং? শাখা কলম, মানে ডালটাকে কেটে নিয়ে করছি, এটাকে বলা হচ্ছে ব্রাঞ্চ কাটিং। এটা তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? এরপর আসছে কি, আমরা কাটিং সম্বন্ধে একটু পড়ি। কাটিং বা শাখা কলম কয়েক প্রকার উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি মূল উদ্ভিদ মানে মাদার প্ল্যান্ট, মূল উদ্ভিদ দেহ থেকে কেটে নিয়ে মাটিতে রোপণ করলে, মানে মাটিতে পুঁতে দিলে কাটা অংশে শিকড় সৃষ্টি হয় এবং অপত্য উদ্ভিদ জন্মায়। কাটিং পদ্ধতিতে শিকড় সৃষ্টি করার জন্য রাসায়নিক জৈব পদার্থ, ওটাকে বলে কৃত্রিম হরমোন, রুট হরমোন লাগানো হয় যাতে তাড়াতাড়ি রুটটা বেরোয়। IBA, ইন্ডোল বিউটেরিক অ্যাসিড, আরেকটা আছে NAA, ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করা হয়।
তোমাদের এত ডিটেলসে সিলেবাসে নেই, এটা আমি উচ্চ ক্লাসের বই থেকে পড়াচ্ছি। তাহলে এই যে এখানে এই ডালটাকে যে লাগানো হলো না, এই ডালটার গোড়া তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটা হয়েছে। পর্বের ঠিক নিচে, পর্বের নিচে নোড বা পর্বের নিচে সেই গাঁট থাকে না শাখায়, ব্রাঞ্চে, সেইগুলো গাঁটগুলোকে বলে পর্ব। আর দুটো গাঁটের মাঝখানের অংশটাকে বলা হয় পর্ব মধ্য। তাহলে গাঁটগুলোকে বলা হয় নোড, আর দুটো নোডের মাঝখানের অংশকে বলা হয় ইন্টারনোড। তাহলে ওই নোডের একটু নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটলে সেইটা যখন আমি মাটিতে বসাবো তখন সেখানে একটু রুট হরমোন লাগিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি রুট তৈরি হবে। রুট তৈরি হলে গাছটা বাঁচবে এবং গাছটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এই কাটিংটা এইভাবেই হচ্ছে। এই কাটিং বা শাখা কলম বিভিন্ন ধরনের হতে পারে। মূলের শাখা কলম হয় রুট কাটিং, সেটা কাদের কোন কোন গাছের হয়? আপেল, কমলালেবু, পাতিলেবু, ব্ল্যাকবেরি প্রভৃতি উদ্ভিদে। কাণ্ডের শাখা কলম বা স্টেম কাটিং, এটা কাদের মধ্যে হয়? গোলাপ, লেবু, জবা, আখ, তুলা, ওদিকে করবি ইত্যাদি। পাতা শাখা কলম বা লিপ কাটিং কাদের মধ্যে হয়? বিগোনিয়া, পাথরকুচি, স্নেক প্ল্যান্ট, এগুলো পাতা থেকে কাটিং করা যায়। যাই হোক, এত ডিটেলসে তোমাদের নেই, তবু একটুখানি বলে দিই এক্সট্রা যে জবা, করবি, এগুলো এই সমস্ত ডালগুলো কেটে নিয়ে ঠিক এইভাবেই কাটতে হবে। নোডের নিচ থেকে বা পর্বের নিচ থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ম্যাচিওর বা পরিণত ডাল থেকে এইভাবে কেটে নিয়ে তাকে জলে রাখতে হবে। জলে ম্যাক্সিমাম 30 দিন এইভাবে রাখবে, আর 2 দিন পর পর ওই জলটাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখবে সাদা সাদা রুট বেরিয়ে গেছে। আমার একটা শর্ট ভিডিও আছে, দেখবে, সেখান থেকে তোমরা দেখে নেবে যে রুট বেরিয়ে গেছে। এই জলের মাধ্যমেও কিন্তু নতুন চারাগাছ তৈরি করা যায়, মানে মাটিতে না বসিয়ে জলে রেখেও এই দু রকমের গাছ, যেমন জবা, তারপরে করবি, মানে এগুলো আমার পরীক্ষিত। তো এগুলো জলের মাধ্যমেও নতুন চারাগাছ তৈরি করা যায়, রুট তৈরি হয়। এবং যখন এই রুটটা তৈরি হয়ে যাবে সাদা সাদা, তখন সেটা আমি মাটিতে বসিয়ে দেব, তাহলে নতুন চারাগাছ তৈরি হয়ে গেল। আরেকটা আছে কি, জোড় কলম। জোড় মানে গ্রাফটিং। এই গ্রাফটিংয়ের এখন খুব কদর, জানো তো। গ্রাফটিং করা গাছে তাড়াতাড়ি ফুল ফোটে, গ্রাফটিং করা গাছে তাড়াতাড়ি ফল আসে। গ্রাফটিং মানে কি, মানে একটা গাছ, মূল একটা গাছ, তার সাথে আরেকটা ভালো কোয়ালিটির গাছকে জোড়া লাগানো হচ্ছে, ওই জন্য বলছে জোড় কলম। আচ্ছা, তারপর আবার বলছে, মনে করো একটা গাছে তুমি বিভিন্ন কালারের ফুল ফোটাতে চাও, যেমন একটা জবা গাছে তুমি হলুদ জবা আনতে চাও, গোলাপি জবা আনতে চাও, লাল জবা আনতে চাও, তাহলে এইসব ক্ষেত্রেও গ্রাফটিং কাজে লাগে, তখন কিন্তু শাখা কলম কাজে লাগে না। আবার অ্যাডেনিয়াম গাছ নিশ্চয়ই চেনো, অ্যাডেনিয়াম গাছেও গ্রাফটিং করা হয়। গ্রাফটিং গাছ যখন নার্সারি থেকে কিনতে যাবে তখন তোমরা কি করে চিনবে? দেখবে গোড়ার দিকে একটু ফোলা মতো অংশ আছে, ওই ফোলা মতো অংশটাই মানে ওইখানটাতেই গ্রাফটিং হয়েছিল। ওটা দেখে শিওর হয়ে যেতে হবে যে এটা গ্রাফটিংয়ের গাছ। আর যদি ওই ফোলা মতো অংশটা না থাকে তাহলে বুঝবে ওটা গ্রাফটিংয়ের গাছ নয়। অনেক অসাধু ব্যবসায়ী এইভাবে, যাদের বিষয়ে ধারণা নেই তাদের এইভাবে ঠকিয়ে দেন। ঠিক আছে, গ্রাফটিংটা কি ব্যাপার? সোজা ব্যাপার, কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে করতে হয়, নাহলে সাকসেসফুল হওয়া যায় না। যেমন মনে করে এটা একটা গাছ, আরেকটা ভালো কোয়ালিটির গাছ বা অন্য কালারের ফুল আসবে, সেরকম গাছের ডাল কাটা হলো। এই আগের যে গাছটার ভি শেপ করে কাটা হলো ধারালো ব্লেড দিয়ে বা ধারালো নাইফ দিয়ে। ব্লেড বলো আর নাইফ বলো, ওই জীবাণুমুক্ত করে নিতে হবে স্যানিটাইজার দিয়ে বা ডেটল দিয়ে বা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। ঠিক আছে, না হলে এর মধ্যে ইনফেকশান হয়ে যাবে, তাহলে আমার এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে না।
নষ্ট হয়ে যাবে, জায়গাটা পচে যাবে। এবার আমি ভালো কোয়ালিটির অন্য গাছের একটা ডাল নেব, যে গাছে ভালো, এটা যদি ফল গাছ হয় তাহলে ভালো ফল হবে, বা এটা যদি ফুল গাছ হয় অন্য কালারের ফুল আসবে। এই জন্য এখানে গ্রাফটিং করা হয়। তাহলে এখানে এটাকে ভি শেপের কাটতে হয়, এখানে বসিয়ে দিয়ে টাইট করে পলিথিন দিয়ে বেঁধে দিতে হয়, পলিথিন দিয়ে বেঁধে দিতে হয়। এবার এটাকে বলা হচ্ছে স্টক, আর যে অংশটাকে বসালাম তাকে বলা হচ্ছে সিয়ন। পলিথিন দিয়ে ভালো করে বেঁধে দিলাম, দেওয়ার পর বেশ কিছুদিন পর এটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিলে আরও ভালো হয়, রোদ বৃষ্টি থেকে রক্ষা পায়। বাইরে থেকেই দেখা যাবে যে এখান দিয়ে ছোটো ছোটো ডাল বেরোচ্ছে, ছোটো ছোটো শাখা বেরোচ্ছে, তখনই বোঝা যাবে যে সাকসেসফুল হয়েছে। তখন এই বাঁধনটা খুলতে হবে এবং এই জায়গাটা একটা গাঁট হয়ে থাকবে। এই গাঁটটাকে দেখে নার্সারি থেকে গ্রাফটিং গাছ বা গ্রাফটেড গাছ কিনতে হয়, এখানটা ফুলে থাকে। তাহলে এটা হচ্ছে জোড় কলম। তা জোড় কলম মানে জোড়া লাগানো হচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে জোড় কলম। জোড় কলম সম্বন্ধে আমরা পড়ি। জোড় কলম গ্রাফটিং বা জোড় কলম, যে প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয় তাকে গ্রাফটিং বা জোড় কলম বলে। একই প্রজাতিভুক্ত হতে হবে মানে দেশি জবার সাথে দেশি জবা, দেশি জবার সাথে বিদেশি জবা হবে না। এবং এই গ্রাফটিংয়ের মাধ্যমে বিভিন্ন ভ্যারাইটির গাছ পাওয়া যায়। কারণ কি, আমি হলুদ জবার সাথে যদি লাল জবা দিই তাহলে ওই জবা গাছটা কী হবে বলো তো? ওই জবাটা হয় হলুদ আর লাল মিক্সচার কালার আসবে, নয়তো ওই ডালটাতে হলুদ আসবে। আর একটা গাছে আমি বিভিন্ন কালারের ফুল ফোটাতে পারি, যেমন একটা ডালে আমি হলুদ আর লাল দিলাম, আরেকটা ডালে আমি লাল আর গোলাপি দিলাম, তাহলে ভিন্ন ভিন্ন কালারের আসবে। এগুলোকে বলা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি তৈরি হলো। বলেই দিয়েছি কোনটাকে স্টক বলে, কোনটাকে সিয়ন বলে। তাহলে এখানে কি করে জোড়া লাগলো বলো তো? এই দেখো ছবি, এটা স্টক, এটা সিয়ন। আমি একটা গাছে একটা করতে পারি, একটা গাছে তিনটে সিয়ন বসাতে পারি। হ্যাঁ, এই যে হলো যে কি ট্যাং গ্রাফটিং। বি হচ্ছে ক্রাউন, ক্রাউনের মতো দেখতে। সি হচ্ছে ওয়েজ গ্রাফটিং, ওয়ে তৈরি করা হলো একটা। ডি হচ্ছে সাইড গ্রাফটিং, সাইড থেকে তৈরি হয়েছে, এটাও একটা গ্রাফটিং। এটা সিয়ন, এটা স্টক। আর ই হচ্ছে অ্যাপ্রোচ, মানে এই পাশাপাশি দুটো গাছ থাকবে, গাটা ছুলে দিতে হবে, গাটাকে চেঁচে দিতে হবে, দিয়ে ওইভাবে করতে হবে। তো এইটা বেশি ব্যবহার হয়, এটা বেশি ব্যবহার হয়, এটা বেশি ব্যবহার হয়, এটা মোটামুটি ব্যবহার হয়, কিন্তু এটা খুব একটা ব্যবহার হয় না, রেয়ার কেসে এটা ব্যবহার করা হয়। কখন হয় এটা? বড় একটা আম গাছ, পাশাপাশি দুটো কোয়ালিটির, দুটো প্রজাতির আম গাছ আছে, দুটো ভ্যারাইটির আম গাছ আছে, তখন সেগুলোকে তো আর তোলা যাবে না। ডাল না কেটে, ডাল ড্যামেজ না করে আমি এভাবে করতে পারি। এইখানের ডালটা এই অবধি গেছে, এই ডালটা এইখানটায় জোড়া লেগেছে, আর এখানটা এইটা স্টক, আর এটা হচ্ছে সিয়ন, সেখান থেকে নতুন গাছ বেরিয়েছে। ঠিক আছে, এত ডিটেলসে তোমাদের নেই, সেই জন্য এত ডিটেলসে তোমাদের পড়ার দরকার নেই। তোমাদের ছবিটাই তোমরা দেখবে, তোমাদের ছবিতে এই জিনিসটা আছে ভি শেপে। তাহলে নার্সারি যারা করে তারা এত কাণ্ড করে নতুন চারা গাছ তৈরি করে। সব কিছুতেই মেহনত আছে, পরিশ্রম ছাড়া কোনো ভালো ফল পাওয়া যায় না। পড়াশোনাও পরিশ্রম না করলে ভালো রেজাল্ট করা যায় না। সব আরেকটা আছে, তোমাদের সিলেবাসে নেই সেটা, তবু একটু জানিয়ে দিচ্ছি। লেয়ারিং বা দাবা কলম, দাবিয়ে রাখা হয়, লেয়ার করা হয়। কীরকম? এক্ষেত্রে উদ্ভিদের একটি শাখাকে বাঁকিয়ে বালুকাময় মাটির সঙ্গে আবদ্ধ করা হয়। একটা ডালকে বাঁকিয়ে মাটির অ্যাটাচমেন্টে রেখে সেখানে একটা চাপা দিয়ে রাখতে হবে, এবং ওইখানে যে পর্ব থাকবে বেশ কিছুদিন ওইভাবে রাখার পর ওই পর্ব থেকে শিকড় তৈরি হবে। ওটাই
নতুন চারা গাছ তৈরি করার জন্য উপযুক্ত হয়ে গেল। তখন ওই ডালটার বাঁ দিকে মানে পূর্ববর্তী কিছুটা অংশ কেটে নিয়ে তারপর মাটিতে পুঁতে দিতে হয়, মাটিতে রোপণ করতে হয়। এখন এটা বড় গাছে সম্ভব না, এটা বিরুৎ শ্রেণীর উদ্ভিদ যেগুলো ছোট হাইটের হয় সেগুলো সম্ভব, বড় গাছে এগুলো সম্ভব না। এটাকে বলে লেয়ারিং বা দাবা কলম। আরেকটা আছে গুটি কলম, সেটাও নার্সারিতে প্রচুর ব্যবহার করা হয়। এই যে গুটি কলম, এই যে গুটি কলম, এটাকে একটা এদিকে একটা পর্ব, এটা একটা পর্ব, মানে এটা থেকে চারা তৈরি করার উদ্দেশ্য নিয়ে এই গুটি কলমটা করা হয়েছে। এই যে একটা মেন গাছ, এই নতুন একটা মানে একটা ডাল বেরিয়েছে, একটা শাখা, এইখানে একটা পর্ব আর এখানে একটা পর্ব। এই পর্ব থেকে এই পর্ব চেঁচে ওপরের লেয়ারটাকে বার করে দিতে হয়। চেঁচে ওপরের লেয়ারটাকে বার করে দিয়ে সেই যে ভেতরের লেয়ারটা বেরোলো, সেই ভেতরের লেয়ারটার মধ্যে রুট হরমোনটা লাগাতে হবে। রুট হরমোন লাগাতে হবে, লাগিয়ে সেখানে গোবর সার বা কম্পোস্ট সার দিয়ে মাটি তৈরি করতে হবে। সেই মাটিটা মানে একদম একটু শক্ত শক্ত, একটু কাদা কাদা, এইভাবে মাটিটাকে তৈরি করে নিয়ে ওখানে মাটিটাকে দিয়ে ভালো করে তার উপরে খড় দিতে হবে, দিয়ে বা খড় না দিলেও চলবে, সেটাকে ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে। দুই প্রান্ত বেঁধে দিয়েছে, মাঝে মাঝে এখান দিয়ে চুঁয়ে চুঁয়ে জল দিতে হবে। এটাও অনেক দিন টাইম লাগে। এবং যখন এখানে শিকড় বেরোবে, রুট তৈরি হবে, রুটটাকে ওপর থেকে দেখা যাবে, পলিথিন তো ওপর থেকে দেখা যাবে। তাহলে এই যে রুট, এই যে নানা রকম যে কাটিং বলো, তারপরে লেয়ারিং বলো, গ্রাফটিং বলো, গুটি কলম বলো, এগুলো সবই কিন্তু না, এই যে রুটগুলো এগুলো অস্থানিক মূল। কেন? অস্থান থেকে বেরিয়েছে। আসল যে স্থান থেকে মূলটা বেরোয়, স্বাভাবিক মূল বেরোয়, সেখান থেকে বেরোয়নি, অন্য স্থান থেকে বেরিয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অস্থানিক মূল। আর তাহলে আসল স্থান কোনটা মূলের? আসল স্থান তো ভ্রূণমূল। ভ্রূণমূল, বীজের থেকে ভ্রূণমূল বেরোয়, সেই ভ্রূণমূল থেকে শিকড় তৈরি হয়, সেই শিকড়টা মাটির গভীরে চলে যায়, মানে তার অভিকর্ষজ চলন দেখা হয়, মানে আলোকের বিপরীত দিকেও যায়, মাটির দিকে অভিকর্ষের দিকে যায়, সেটা হচ্ছে আসল মূল, স্থানিক মূল, ওটাকে বলা হচ্ছে স্থানিক মূল। আর এগুলো আসল স্থান থেকে বেরোয়নি, এটা অন্য স্থান থেকে বেরিয়েছে, স্বাভাবিক স্থান থেকে বেরোয়নি, সেই জন্য এটাকে বলা হচ্ছে অস্থানিক মূল। বীজটা যখন অঙ্কুরোদ্গম হয়, সেখান থেকে ভ্রূণমূল বেরোয় আর ভ্রূণমুকুল বেরোয়। ভ্রূণমুকুল থেকে বিটপ অংশ তৈরি হয়, সেটা সূর্যের দিকে ওঠে, মানে বায়বীয় অংশ ওপরের দিকে ওঠে, অভিকর্ষের বিপরীত দিকে ওঠে, মাটির বিপরীত দিকে ওঠে, আলোকের দিকে ওঠে। আর যেটা ভ্রূণমূল থেকে মূল তৈরি হয়, সে মূলটা কী করে? মূলতন্ত্র তৈরি করে, সে কী করে? অভিকর্ষের দিকে যায়, মানে মাটির দিকে যায়, সে আলোর বিপরীত দিকে যায়, সেটা হচ্ছে স্থানিক মূল। তার নির্দিষ্ট স্থান ওটা, ওই মূলের নির্দিষ্ট স্থান ওটা। কিন্তু এইসব মূল, এই যে কলমে যে মূলগুলো তৈরি হচ্ছে, আমরা আর্টিফিশিয়ালি মূলগুলো তৈরি করছি, সেই মূলগুলো কিন্তু স্থানিক মূল নয়, এগুলো সবই হচ্ছে অস্থানিক মূল। ঠিক আছে? তাহলে আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম অঙ্গজ জননের পদ্ধতিগুলো পড়লাম, কত রকমভাবে কলম করা যায়। তার মধ্যে তোমাদের দুটো আছে সিলেবাসে, একটা শাখা কলম আর একটা হচ্ছে গ্রাফটিং। একটা হচ্ছে কাটিং আর একটা গ্রাফটিং। গ্রাফটিংয়ের বাংলা জোর কলম, কাটিংয়ের বাংলা শাখা কলম। তাছাড়াও আমি এক্সট্রা দুটো দেখিয়ে দিলাম, কারণ এগুলো হরদম দেখা যায়, যারা বাগান করে, যারা নার্সারিতে যায়, হরদম সেখানে দেখা যায়। আচ্ছা, আরেকটু বলে নিই, এখানটা যখন শিকড় বেরিয়ে গেল, তখন এই জায়গাটা কেটে নিতে হয়। কেটে নিয়ে এই বাঁধন দুটো খুলতে হবে, দুপাশে প্লাস্টিক খুলতে হবে, মানে পলিথিনটা খুলতে হবে, তারপরে মাটি সহ যত্ন সহকারে মাটিতে সোজা করে বসাতে হবে। প্লাস্টিক কিন্তু থাকলে চলবে না। ব্যাস, এই গাছটাও রইলো, আবার এটাও আর একটা চারা গাছ তৈরি হলো। ঠিক আছে? এখানে কাটা না, কিন্তু এখানে কাটতে হয় একটু দূর থেকে। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যাল করব, এইসব জিনিস সম্ভব হলে এগুলোতে সহজে সাকসেসফুল হওয়া যায় না, প্রচুর 1 মাস 1.5 মাস লাগে এগুলো টাইম। পরে তাহলে আমরা
কৃত্রিম উপায়ে অঙ্গজ জনন পদ্ধতিতে বংশবিস্তার, গাছের বংশবিস্তারটা আমরা পড়ে নিলাম। এরপরের দিন আমরা মাইক্রো প্রপাগেশন পড়ব, তারপরে আমরা পড়ব উদ্ভিদের যৌন জনন। একটু ডিটেলসেই পড়ালাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যা বুঝলে সেটা সারা জীবন মনে থাকবে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।